প্রিয় শিক্ষার্থীরা, আমি শাহরিয়ার হাসান, প্রভাষক কৃষি শিক্ষা। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাস। গত ক্লাসে আমরা সামাজিক বনায়ন কি, সামাজিক বনায়নের প্রয়োজনীয়তা, সামাজিক বনায়নের উপকারভোগী কারা হবে এবং সামাজিক বনায়ন বাস্তবায়নের বিভিন্ন ধাপ সম্বন্ধে জেনেছিলাম। আশা করি তোমরা বাসায় অনুশীলন করেছিলে। আজ আমরা কাষ্ঠল বৃক্ষের ট্রেনিং, প্রুনিং ও ড্রেসিং সম্বন্ধে জানব। একটি কাষ্ঠল গাছের উৎপাদন গাছটির মূল, কাণ্ডের শাখা ও প্রশাখার উপর নির্ভর করে। একটি গাছের ব্যবহারযোগ্য কাঠের পরিমাণের ভিত্তিতে এর উপর মূল্যমান নির্ধারিত হয়। গাছের মূল, কাণ্ড ও প্রধান কয়েকটি শাখার দৈর্ঘ্য প্রস্থ বেশি হলে এবং কাঠ সোজা থাকলে ব্যবহারযোগ্য কাঠের পরিমাণ বেশি হয়, কাঠের মানও ভালো হয়। সুতরাং কাঠের ব্যবহারযোগ্য পরিমাণ বাড়ানো এবং কাঠের আকার আকৃতিগত মান উন্নত করার জন্য বৃক্ষের বিজ্ঞানভিত্তিক প্রুনিং ও ট্রেনিং করা প্রয়োজন এবং পরবর্তী ধাপই হচ্ছে ড্রেসিং। তো আমরা আজকে একে একে ট্রেনিং, প্রুনিং এবং ড্রেসিং সম্বন্ধে জানতে চেষ্টা করব। প্রথমে আসা যাক প্রুনিং কি। নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে গাছের অপ্রয়োজনীয় ডালপালা কর্তন করাকেই প্রুনিং বলা হয়। এখানে বলা হচ্ছে অপ্রয়োজনীয় ডালপালা, অর্থাৎ যেটা প্রয়োজন নেই বা যেটা কেটে ফেললে গাছের মূল্যমানের কোনো ক্ষতি হবে না, সেগুলো অপসারণ করাই হচ্ছে প্রুনিং। এখন প্রুনিং করলে কি কি উপকারিতা হয়ে থাকে? প্রথমেই আসছে গাছের উৎপাদন ক্ষমতা বাড়ে, অঙ্গজ বৃদ্ধি ও ফল ধারণ সাম্যতা আনয়ন করে। তো কোনো গাছের যেটা কাষ্ঠল বৃক্ষ, সেক্ষেত্রে সাধারণত পার্শ্ববর্তী যে শাখাগুলো সেগুলো কেটে ফেলা হয়। এতে করে মাঝের যে লগ সেটার আয়তন এবং যে লম্বার পরিমাণ সেটা বৃদ্ধি পায়, ফলে কাঠের পরিমাণ বাড়ে এবং এর অর্থনৈতিক গুরুত্ব বেড়ে যায়। এছাড়া যে অংশ ছাঁটাই করা হয় সেই ছাঁটাই অংশ জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। এছাড়াও পশুখাদ্য হিসাবেও ব্যবহার করা যায়। সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে কালবৈশাখী হয় সেই সময় গাছ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় না প্রুনিং করার মাধ্যমে, কারণ গাছে যখন ডালপালা বেশি হয়ে যায়, উপর অংশগুলো ভারী হয়ে যায়, তখন গাছ ঝড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে প্রুনিং করে গাছকে এই ক্ষতি থেকে বাঁচানো যেতে পারে। এছাড়া প্রত্যেক বছরই যে কোনো গাছই বিভিন্ন ছত্রাকজনিত, ব্যাকটেরিয়াজনিত রোগ দ্বারা আক্রান্ত হয়। এই রোগাক্রান্ত অপ্রয়োজনীয় অংশগুলো যদি আমরা প্রুনিংয়ের মাধ্যমে কেটে ফেলতে পারি, তাহলে রোগ, উপকার, মাকড়ের আক্রমণ থেকেও গাছকে আমরা বাঁচাতে পারি। এছাড়াও পর গাছও বিনষ্ট করা যায়। গাছের ডালপালার মধ্যে আলো বাতাস চলাচল বৃদ্ধি পায়। অপ্রয়োজনীয় অংশ যখনই আমি কেটে ফেলবো, তখন যে প্রয়োজনীয় ডালপালা বা যেটা আমার কাজে লাগবে সেগুলো আলো বাতাস বেশি পাবে, ফলে তাদের বৃদ্ধিও ভালো হবে। এরপরে বলা হচ্ছে কৃষিবন ছাঁটাই করলে মাঠের আন্তঃফসলের উপকার হয়। শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই কৃষিবনের সংজ্ঞা মনে আছে। কৃষিবন হচ্ছে এমন বন যেখানে মাটির সর্বোচ্চ ব্যবহার করে 2 থেকে 3 স্তরের গাছ লাগানো হয়। এক্ষেত্রে বড় গাছের ক্ষেত্রে যদি প্রুনিং করা হয় নিয়মিত, তাহলে দেখা যাবে যে নিচের যে গুল্ম জাতীয় উদ্ভিদগুলো আছে তাদের আলো বাতাসের পরিমাণ বেশি পাবে এবং বেশি বেশি উৎপাদন পাওয়া যাবে। এর পরবর্তীতে বলছে গাছের পরিচর্যা, যেমন ঔষধ ছিটানো, ফল সংগ্রহ সহজ হয় ইত্যাদি কারণেও প্রুনিং করা যেতে পারে। এবার আমরা আসবো প্রুনিংয়ের বিভিন্ন পদ্ধতি সম্বন্ধে। প্রুনিংয়ের পদ্ধতির মধ্যে রয়েছে হালকা প্রুনিং, মধ্যম প্রুনিং এবং গভীর প্রুনিং। হালকা প্রুনিংয়ের মধ্যে শাল, সেগুন যেসব কাষ্ঠল বৃক্ষ রয়েছে সেগুলো বেশি দেখা যায়। এছাড়াও মধ্যম প্রুনিং, যেগুলো ফলজ উদ্ভিদ, লিচু, জাম, কাঁঠাল, জলপাই ইত্যাদি। তোমরা খেয়াল করে থাকবে যে লিচু গাছে যখন ফল সংগ্রহ করা হয়, ফল সংগ্রহের সাথে সাথেই কিছু কিছু ডালপালা ভেঙে দেওয়া হয়, এটাই হচ্ছে মধ্যম প্রুনিং। এছাড়াও কাঁঠাল গাছ থেকে আহরণ করার পর এর বোটাগুলো ছেটে ফেলা হয় এবং ছোট ছোট যে মরা ডালপালা সেগুলো কেটে ফেলা হয়, এগুলো মধ্যম প্রুনিংয়ের অন্তর্ভুক্ত। এরপর আসছে গভীর প্রুনিং। সাধারণত বড়ই, ইপিল, মান্দার, জিগা এই সকল গাছে গভীর প্রুনিং বেশি পরিলক্ষিত হয়। তোমরা বড়ই গাছে নিশ্চয়ই খেয়াল করেছো যে বড়ই যখন গাছ থেকে আহরণ করা শেষ হয়ে যায়, তখন পুরো গাছের সকল ডালপালাই কেটে দেওয়া হয়, যেন পরবর্তীতে নতুন করে আবার কুশি গজাতে পারে। এই হলো আমাদের প্রুনিং পদ্ধতি। প্রুনিং পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে যে বৈশিষ্ট্যটি বিবেচনা করতে হবে সেটি হচ্ছে গাছের প্রজাতি। সাধারণত শাল, সেগুন, মেহগুনি, গামার প্রভৃতি কাষ্ঠল বৃক্ষ কম ছাঁটাই করা হয়। বহুমুখী ব্যবহার সম্পন্ন গাছ বেশি ছাঁটাই করা হয়। এক্ষেত্রে ইপিল, জিগা, মান্দার, হিজল ইত্যাদি
উল্লেখযোগ্য। পরবর্তী বৈশিষ্ট্য আসছে গাছ রোপণের উদ্দেশ্য, অর্থাৎ কী উদ্দেশ্যে আমি গাছ রোপণ করছি। মূল ও কাণ্ড লম্বা করার জন্য গাছের পার্শ্ব শাখা সাধারণত বেশি প্রুনিং করে দেওয়া হয়। এগুলো সাধারণত কাষ্ঠল বৃক্ষের ক্ষেত্রেই প্রযোজ্য, যেমন রেইন ট্রি, কড়ই, আম, জাম, কাঁঠাল ইত্যাদি। অর্থাৎ যে সকল গাছ উৎপাদনের আমাদের মূল উদ্দেশ্যই থাকবে হচ্ছে কাঠ উৎপাদন। তৃতীয়ত যে বৈশিষ্ট্যটি আসছে সেটি হচ্ছে গাছ রোপণের স্থান, অর্থাৎ আমি কোথায় গাছ রোপণ করছি সেটার উপর ভিত্তি করে প্রুনিং পদ্ধতি নির্বাচন করতে হবে। সাধারণত জনপদের চেয়ে বসত বাড়িতে, রাস্তায় ও কৃষিবনে লাগানো গাছে বেশি করে প্রুনিং করার প্রয়োজন হয়, কারণ এক্ষেত্রে আলো বাতাসের প্রয়োজন হয়। এছাড়াও একই সাথে 2 থেকে 3 স্তরের গাছ থাকে, ফলে অন্যান্য গাছের বৃদ্ধির জন্য ভারী প্রুনিং করাটাই জরুরি। একেবারে শেষে যে বৈশিষ্ট্যটা আসছে সেটি হচ্ছে প্রুনিং সাইকেল, অর্থাৎ আমি কতদিন পর পর প্রুনিং সম্পন্ন করব, সেটা কি 1 বছর, 2 বছর না 5 বছর, সেটার উপর ভিত্তি করে আমার প্রুনিং পদ্ধতি বিবেচিত হবে। প্রতি বছর প্রুনিং করা হলে হালকা প্রুনিং বা মধ্যম প্রুনিং করতে হয়, কিন্তু চারা অবস্থায় বেশি প্রুনিং করা ঠিক নয়, কারণ এক্ষেত্রে চারার মৃত্যুও হতে পারে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রুনিং পদ্ধতি এবং প্রুনিং পদ্ধতি নির্বাচনের বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছ। এখানে আমরা এখন প্রুনিংয়ের কিছু স্থিরচিত্র দেখে নেব। এখানে দেখা যাচ্ছে একটি সিকেচারের মাধ্যমে ছোট চারা গাছের প্রুনিং করা হচ্ছে। সিকেচার হচ্ছে এক ধরনের কেচির মতো যন্ত্র, যেটা প্রুনিং করার জন্য উপযুক্ত একটি যন্ত্র। এখানে আমরা নারকেল গাছের প্রুনিং করার পদ্ধতি দেখতে পাচ্ছি। এখানে আমরা বড়ই গাছের প্রুনিংয়ের পদ্ধতিটি দেখতে পাচ্ছি। সাধারণত ফলজ বৃক্ষ অর্থাৎ বড়ইয়ের ক্ষেত্রে এভাবে প্রুনিং করা হয়। শিক্ষার্থীরা, এবার আমরা জেনে নেব ট্রেনিং কি। প্রুনিংয়ের ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে সাধারণত গাছের অপ্রয়োজনীয় অংশ অপসারণ করাকেই প্রুনিং বলে, এবং সেক্ষেত্রে সাধারণত ফলজ বৃক্ষের ফল উৎপাদন এবং কাষ্ঠল বৃক্ষের কাঠ উৎপাদনই বেশি গুরুত্ব পায়। কিন্তু ট্রেনিংয়ের ক্ষেত্রে সাধারণত কাঠামো প্রদানের জন্যই ট্রেনিংটি বেশি করা হয়। কোনো গাছকে একটি উপযুক্ত আকার, আকৃতি, কাঠামো দানের জন্য গাছের ডাল, শাখার সংখ্যা ও অবস্থান নিয়ন্ত্রণকেই বৃক্ষের ট্রেনিং বলা হয়। ট্রেনিং করলে কি কি উপকারিতা পাওয়া যায় এখন আমরা তা জেনে নেব। উন্নত মানের ব্যবহারযোগ্য কাঠের পরিমাণ বৃদ্ধি করা যায়, বাগানকে সুন্দর করা যায়, গাছের কাঠামো শক্ত করা যায়, রাস্তার পাশে চলাচলের সুবিধার জন্য ট্রেনিং করা যেতে পারে, নির্দিষ্ট জমিতে বেশি সংখ্যক গাছ লাগানোর জন্য ট্রেনিং করা হয়। তোমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে যে ছোট্ট বাগান থাকে সেটি খেয়াল করবে যে প্রায় প্রতিদিনই সেখানকার মালিরা নিয়মিতভাবেই ওখানকার গাছপালাগুলোকে একটি নির্দিষ্ট আকৃতি প্রদানের জন্য ছাঁটাই করে থাকে। ওই পদ্ধতিটি হচ্ছে ট্রেনিং। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ট্রেনিংয়ের উপকারিতাগুলো জানতে পারলে। এখন আমরা ট্রেনিংয়ের কিছু চিত্র দেখে নেব। ট্রেনিং মূলত বেশি করা হয় বনসাইয়ের ক্ষেত্রে। তোমরা নিশ্চয়ই বনসাই চেনো। বনসাই হচ্ছে মিনিয়েচার প্ল্যান্ট, অর্থাৎ বড় বড় বৃক্ষ যেগুলোর জন্য জায়গা বেশি লাগে সেগুলোকে ছোট আকারে একটি নির্দিষ্ট জায়গায় বা টবের মধ্যে বানানোকেই বনসাই বলা হয়। এখানে বিভিন্ন ধরনের বনসাইয়ের চিত্র দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা, তোমরা আরেকটা চিত্র দেখতে পাচ্ছ বনসাইয়ের। এটাও ট্রেনিংয়ের মাধ্যমে করা হয়েছে। সাধারণত বনসাইয়ের ক্ষেত্রে পাতা, মূল, শিকড় সকল ক্ষেত্রেই ট্রেনিং করা হয়। এবার আমরা আসবো ট্রেনিংয়ের পদ্ধতি নিয়ে। ট্রেনিং পদ্ধতি সাধারণত 4 ধরনের। প্রথমে আসছে উচ্চকেন্দ্র ট্রেনিং। এই পদ্ধতিতে শুধু প্রধান কাণ্ডটি বাড়তে দেওয়া হয় এবং পার্শ্বীয় শাখা প্রশাখা প্রয়োজন মতো ছেটে দেওয়া হয়। গাছকে লম্বা করার জন্য এই পদ্ধতি বেশি ব্যবহৃত হয়। যে সকল গাছ সাধারণত কাঠ প্রদানকারী, সাধারণত সেই সকল গাছে এই ট্রেনিংটি বেশি ব্যবহৃত হয়। এছাড়াও আম, কাঁঠাল, জাম, তেঁতুল প্রভৃতি গাছে ফল গাছকে কিছু দূর পর্যন্ত বাড়তে দেওয়ার জন্য এই ধরনের ট্রেনিং করা যেতে পারে। তো শিক্ষার্থীরা, এবার আমরা দেখে নেব ট্রেনিংয়ের দ্বিতীয় পদ্ধতি, যেটি হচ্ছে মুক্তকেন্দ্র ট্রেনিং। মুক্তকেন্দ্র ট্রেনিং সাধারণত গাছের প্রধান কাণ্ডটি কিছু দূর পর্যন্ত বাড়ার পর অগ্রভাগ কেটে দেওয়ার পদ্ধতি। এই পদ্ধতিকে মুক্তকেন্দ্র ট্রেনিং বলা হয়। এতে প্রধান কাণ্ডের চারপাশে শাখা কম থাকায় বায়ু চলাচল, ঔষধ ছিটানো ও ফল সংগ্রহের সুবিধা বেশি পাওয়া যায়। আম, কাঁঠাল, লিচু, আপেল ইত্যাদি ফলদ গাছের ক্ষেত্রে এই ট্রেনিং পদ্ধতি বেশি প্রযোজ্য।
তৃতীয়ত যে পদ্ধতিটি আসছে সেটি হচ্ছে নাতি উচ্চ কেন্দ্র ট্রেনিং। এই পদ্ধতিতে গাছের প্রধান কাণ্ডটিকে প্রথমত কয়েক বছর বাড়তে দেওয়া হয়। একটি নির্দিষ্ট উচ্চতা প্রাপ্ত হলে প্রধান কাণ্ডটি কেটে দেওয়া হয়, ফলে পাশ দিয়ে বিভিন্ন শাখা প্রশাখা গজায়। এতে করে ফলের পরিমাণ বৃদ্ধি পায় এবং ফলের উৎপাদন বেশি হয়। সাধারণত লিচু, পেয়ারা, লেবু এ ধরনের গাছেই নাতি উচ্চ কেন্দ্র ট্রেনিং প্রযোজ্য। আমাদের সর্বশেষ যে ট্রেনিং পদ্ধতিটি রয়েছে সেটি হচ্ছে লতা জাতীয় উদ্ভিদের জন্য, সেটি হচ্ছে স্পেলিয়ার ট্রেনিং। শিক্ষার্থীরা, প্রায়ই তোমাদের পরীক্ষায় অবজেক্টিভে এই প্রশ্নটি আসে যে স্পেলিয়ার ট্রেনিং কোন ধরনের উদ্ভিদের জন্য প্রযোজ্য। তোমরা লিখবে লতা জাতীয় উদ্ভিদের জন্য স্পেলিয়ার ট্রেনিং প্রযোজ্য। তো এক্ষেত্রে খুঁটির সাহায্যে প্রথমে একটি মাচা তৈরি করে নেওয়া হয় এবং লতানো গাছকে মাচা অথবা খুঁটি বা তারের উপর বাড়তে দেওয়া হয়। এই পদ্ধতিকে স্পেলিয়ার ট্রেনিং বলা হয়। সাধারণত আঙুর গাছেই এই ধরনের ট্রেনিং পদ্ধতি প্রযোজ্য। তো স্পেলিয়ার ট্রেনিংয়ের মধ্যেও বিভিন্ন ধরনের ভাগ রয়েছে। সেগুলোর মধ্যে প্রযোজ্য হচ্ছে শীর্ষ ট্রেনিং পদ্ধতি, নিফিন পদ্ধতি, বাওয়ার পদ্ধতি, কর্ডন পদ্ধতি। এগুলো আমরা পরবর্তীতে জানতে চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আশা করি ট্রেনিংয়ের 4 ধরনের পদ্ধতি সম্বন্ধে তোমাদের একটু প্রাথমিক ধারণা হয়েছে। এর পরবর্তীতে আমরা গাছের প্রুনিং ও ট্রেনিংয়ের মধ্যে পার্থক্য জানতে চেষ্টা করব। এক্ষেত্রে বলা হচ্ছে প্রুনিংয়ের ক্ষেত্রে কোনো গাছে যদি প্রুনিং করা হয় তাহলে গাছের উৎপাদন বৃদ্ধি পায়। অপর ক্ষেত্রে ট্রেনিংয়ের ক্ষেত্রে গাছের কাঠামো শক্ত করার এবং এক্ষেত্রে শুধু শাখাই ছাঁটাই করা হয়, কিন্তু প্রুনিংয়ের ক্ষেত্রে শাখা, ফুল, ফল, পাতা, শিকড় সবই ছাঁটাই করা হয়। প্রুনিংয়ের ক্ষেত্রে গাছে ফল বেশি হয় আর ট্রেনিংয়ের ক্ষেত্রে গাছে কাঠ বেশি হয়। প্রুনিংয়ের ক্ষেত্রে গাছের রোগ পোকা দমনে সাহায্য করে, অপরদিকে ট্রেনিং প্রাকৃতিক বিপর্যয়ে গাছের সহ্য ক্ষমতা বাড়ায়। 5 নম্বরে বলছে গাছের ক্যানোপি নিয়ন্ত্রিত হয়। ক্যানোপি বলতে সাধারণত গাছের উপরের অংশকে বোঝায়, যেখানে পাতা ডালপালা বেশি থাকে। সেই ক্যানোপিটা নিয়ন্ত্রণ করা যায় প্রুনিংয়ের মাধ্যমে। আর ট্রেনিংয়ের মাধ্যমে গাছের সংখ্যা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ যত বেশি ট্রেনিং করা হবে তত বেশি গাছ অল্প জায়গার মধ্যে লাগানো যাবে। এর পরবর্তীতে আসছে গাছের বার্ষিক উৎপাদন বাড়ে, অর্থাৎ বছর শেষে কী পরিমাণ ফল উৎপাদন হবে সেটি প্রুনিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। কিন্তু ট্রেনিংয়ের ক্ষেত্রে গাছের মোট উৎপাদন বাড়ে, অর্থাৎ একটা নির্দিষ্ট সাইকেল শেষে বা আবর্তনকাল শেষে কী পরিমাণ কাঠ আমি পাবো সেটা 5 বছর বা 10 বছর পর সেটি ট্রেনিং দ্বারা নিয়ন্ত্রিত হবে। শেষে বলা হচ্ছে সকল ট্রেনিংই হলো প্রুনিং, অর্থাৎ প্রুনিং হলো একটি বিস্তৃত জিনিস যার মধ্যে ট্রেনিং অন্তর্ভুক্ত। একবার প্রুনিং করা হয়ে গেলে ওই গাছে ট্রেনিং করার মতো কিছুই আর থাকে না, কিন্তু ট্রেনিং করার পর প্রুনিং করা যায়। এজন্যই বলা হচ্ছে সকল প্রুনিং ট্রেনিং নয়। আর প্রুনিং সাধারণত গাছকে উদ্দীপ্ত করা হয়। তোমরা বড়ই গাছের ক্ষেত্রে যেটা লক্ষ্য করে থাকো যে বড়ই গাছের সব ডালপালা কেটে দেওয়ার পর পরবর্তী বছর যখন নতুন করে বেশি করে কুশি গজায় তখন আবার ফলের উৎপাদন বেড়ে যায়। কিন্তু ট্রেনিংয়ের ক্ষেত্রে গাছকে নিয়ন্ত্রণ করা হয়। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা গাছের প্রুনিং ও ট্রেনিংয়ের মধ্যে পার্থক্যটি বুঝতে পেরেছো এবং পরীক্ষায় যদি কখনো আসে তাহলে লিখতে পারবে। আমাদের সর্বশেষ পার্ট যেটি সেটি হচ্ছে ট্রেসিং। সাধারণত ট্রেনিং বা প্রুনিং করার পর গাছে যে ক্ষতস্থান সৃষ্টি হয় সেই ক্ষতস্থানে জীবাণুনাশক লাগিয়ে দেওয়ার নামকেই ড্রেসিং বলা হয়। বৃক্ষের কাণ্ড, শাখা ও প্রশাখার ক্ষতস্থানের ছত্রাকসহ পচনশীল পদার্থ অপসারণ করে জীবাণু সংক্রামক প্রতিরোধক লাগিয়ে দেওয়াকেই বৃক্ষের ড্রেসিং বলা হয়। তোমরা নিশ্চয়ই আমাদের নিজেদের ক্ষেত্রেও ড্রেসিং শব্দটি শুনে এসেছো। আমাদের কোথাও যদি কেটে যায় তাহলে সাধারণত সেখানে স্যাভলন বা আয়োডিন পানি দিয়ে ধোয়ার পর সেখানে ব্যান্ডেজ করে দেওয়া হয়, এটাকেও ড্রেসিং বলে। তো বৃক্ষের ক্ষেত্রেও একই রকমভাবে কোথাও ক্ষত সৃষ্টি হলে বা কোনো রোগবালাই আক্রমণ হলে সেই জায়গায় জীবাণুনাশক লাগিয়ে প্রতিরোধ করার নামই হচ্ছে বৃক্ষের ড্রেসিং। শিক্ষার্থীরা, আমরা বললাম যে সাধারণত ক্ষত তৈরি হলেই সেখানে ড্রেসিং করা হয়। তো এই ক্ষতগুলো কখন সৃষ্টি হয় এবং কেন সৃষ্টি হয়? সাধারণত প্রুনিংয়ের সময় যদি কোনো কারণে ভুল হয়ে যায় সেখানে ক্ষতর সৃষ্টি হতে পারে। এছাড়া ট্রেনিং সময় যদি বেশি করে কেটে ফেলা হয় সেক্ষেত্রেও ক্ষত হতে পারে। দুর্যোগের ফলে ঝড় তুফানে গাছ শাখা ভেঙে যাওয়ার কারণেও ক্ষত সৃষ্টি হয়। এছাড়া অসম্পূর্ণ কলমের কারণে, ফল আহরণে ভুল পদ্ধতির কারণে, অঙ্গাঙ্গিভাবে ডাল কাটার কারণেও
ক্ষত সৃষ্টি হতে পারে। এ সকল ক্ষেত্রে ড্রেসিং প্রযোজ্য। এবার আমরা জেনে নেব ড্রেসিংয়ের কৌশলটা কী। সাধারণত প্রথমে ধারালো ছুরির সাহায্যে আঘাতপ্রাপ্ত স্থানের বাকল তুলে পরিষ্কার করে নিতে হবে। এরপর সেখানে বর্দ মিক্সচার লাগিয়ে নিতে হবে। বর্দ মিক্সচার হচ্ছে এমন একটি মিক্সচার যা 100 গ্রাম চুন, 100 গ্রাম তুঁতে ও 1 লিটার পানির সমন্বয়ে গঠিত। এটি লাগালে সাধারণত ক্ষতস্থান দ্রুত শুকিয়ে যায়। পরবর্তীতে গাছের কম গুরুত্বপূর্ণ অংশ কেটে ফেলতে হবে, যেন মূল্যবান অংশের সাথে আলো ও পুষ্টির জন্য প্রতিযোগিতা কম হয়। এক্ষেত্রে সাধারণত অপ্রয়োজনীয় অংশ বা গাছকে যদি নিয়ন্ত্রণ করা হয় সেই অংশগুলোই কেটে ফেলতে হবে। এরপর সেই জায়গাটিকে কালো রঙের প্রলেপ দিতে হবে। আঘাতপ্রাপ্ত স্থানে রোগ জীবাণু ও পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক ও কীটনাশকও প্রয়োগ করা যেতে পারে। এক্ষেত্রে কার্বেন্ডাজিম, ম্যানকোজেব, রিভা এই ধরনের কীটনাশক প্রয়োগ করা যায়। এখানে তোমরা একটি গাছের ড্রেসিংয়ের স্থানটি দেখতে পাচ্ছ। সাধারণত এই ধরনের ক্ষতযুক্ত স্থানে ড্রেসিংটা বেশি করা হয়। এবার আমরা জেনে নেব ড্রেসিংয়ের উপকারিতা কী। সাধারণত মূল গাছের কাষ্ঠে পচন ধরে না এমন স্থানেই সাধারণত ড্রেসিং করা হয়। এছাড়া রোগ পোকামাকড় গাছের ক্ষতি করতে পারে না ড্রেসিং করলে। এছাড়াও গাছের কাঠের গুণগত মানও উন্নত করা যায় ড্রেসিংয়ের মাধ্যমে। তো শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ ছিল এ পর্যন্তই। এখন আমরা জেনে নেব আজকের পাঠ থেকে পরীক্ষায় আসার মতো কিছু নমুনা প্রশ্ন। এখানে জ্ঞানমূলক অংশে দেখা যাচ্ছে 3টি সংজ্ঞা: প্রুনিং কি, ট্রেনিং কি, ড্রেসিং কি। আশা করি তোমরা এখন এগুলো লিখতে পারবে। অনুধাবনমূলক অংশে আসছে সকল প্রুনিং ট্রেনিং নয় কেন। শিক্ষার্থীরা, আজকের পাঠটি যদি তোমরা খুব ভালোভাবে খেয়াল করে থাকো তাহলে নিশ্চয়ই এখন এটি লিখতে পারবে। প্রুনিং সাধারণত হচ্ছে একটি বিস্তৃত আইটেম এবং ট্রেনিংটা ছোট আকারে ব্যবহৃত হয়। সাধারণত ট্রেনিং প্রুনিং উভয় ক্ষেত্রেই গাছের অংশবিশেষ ছাঁটাই করা হয়। গাছকে নির্দিষ্ট উচ্চতা, আকার আকৃতি, সুন্দর সুগঠিত শক্ত কাঠামো দেওয়ার জন্যই ট্রেনিং করা হয়। এতে ব্যবহারযোগ্য কাঠের পরিমাণ যেমন বৃদ্ধি পায়, এক্ষেত্রে শুধু গাছের শাখা প্রশাখাই ছাঁটাই করা হয়। পক্ষান্তরে প্রুনিংয়ের ক্ষেত্রে গাছের শাখা, পাতা, কাণ্ড, ফুল, ফল, মূল সবই অপসারণ করা যেতে পারে। প্রুনিং গাছের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে, ফুল ও ফল ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয়, রোগ ও পোকার আক্রমণ নিয়ন্ত্রণ করে এবং গাছে বেশি আলো বাতাস প্রবেশের ব্যবস্থা করে। তাই বোঝাই যাচ্ছে প্রুনিংটা বিস্তৃত আকারে এবং ট্রেনিংটা ছোট আকারে। এজন্যই বলা হচ্ছে যে সকল ট্রেনিংই হলো প্রুনিং, কিন্তু সকল প্রুনিং ট্রেনিং নয়। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, বৃক্ষে প্রুনিং করা হয় কেন? আমরা আগেই জেনেছি বৃক্ষে মূলত প্রুনিং করা হয় হচ্ছে গাছের ফলজ এবং কাষ্ঠল অংশ বৃদ্ধির জন্য। সাধারণত উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষের শাখা প্রশাখা, মূল, পাতা, ফুল, ফল ইত্যাদি অপ্রয়োজনীয় অংশ ছাঁটাই করাকেই প্রুনিং বলা হয়। প্রুনিংয়ের ফলে বৃক্ষের আকার ও আকৃতি ঠিক থাকে, রোগবালাই দ্বারা আক্রান্ত শাখা প্রশাখা ছেটে দেওয়ার ফলে রোগ ও পোকার আক্রমণ হয় না। এছাড়াও ঝড় তুফানে গাছের ক্ষতি হয় না। সাধারণত উৎপাদন বৃদ্ধির জন্যই একই শাখায় ঘন করে ফুল ও ফল ধরলে ছোট ফল ও ফুল ছাঁটাই করে দিলে অন্য ফল ও ফুলগুলো বড় হয়। তোমরা পেয়ারার ক্ষেত্রে এটি লক্ষ্য করে থাকবে। অধিকাংশ ফল গাছেই ফল ধরার পর কুশি ছাঁটাই করলে নতুন কুশি গজায় এবং নতুন কুশি থেকে নতুন মুকুল ধরে এবং ফলজ উৎপাদন বেড়ে যায়। এজন্যই সাধারণত বৃক্ষে প্রুনিং করা হয়। আমাদের শেষ প্রশ্ন হচ্ছে, ক্ষতস্থান ড্রেসিং বলতে কি বুঝো? ট্রেনিং ও প্রুনিং পরবর্তী বৃক্ষের ক্ষতস্থানকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষার পদ্ধতি হচ্ছে ড্রেসিং। তো ড্রেসিং কেন করা হবে? ছত্রাক, ব্যাকটেরিয়া, পোকামাকড় ইত্যাদি গাছের কাণ্ড বা ডালে যখনই ক্ষত সৃষ্টি করে তখন সেখানে রোগের সৃষ্টি হয়। এসব রোগের কারণে গাছের আক্রান্ত অংশে বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে। সেটা হতে পারে ক্যাঙ্কার বা পচন। ক্ষত সৃষ্টি হলে সেই ক্ষতস্থানে সাধারণত ছত্রাকনাশক বা আলকাতরা লাগানো যেতে পারে। এরপর সেই স্থানে বর্জ্য মিশ্রণ লাগিয়ে দিতে হবে। শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে বর্জ্য মিশ্রণ কি? এতে ক্ষতস্থানের জীবাণু মারা যায় এবং নতুন করে কোনো জীবাণু সংক্রমণ ঘটতে পারে না। ফলে কর্তিত বা ভাঙা শাখা প্রশাখায় নতুন করে পচন ধরে না। আবার গ্রামগঞ্জের মানুষ বৃক্ষের ক্ষতস্থানে এঁটেল মাটি বা গোবরের মিশ্রণ দ্বারাও লেপে দিয়ে স্থানটি পলিথিন দিয়ে বেঁধে দেয়। যদি কারো কাছে বর্জ্য মিশ্রণ না থাকে সেক্ষেত্রে তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারে।
ফলে ড্রেসিংয়ের মাধ্যমে কয়েকদিনের মাধ্যমে ক্ষতস্থান শুকিয়ে ফেলানো যায় এবং নতুন করে ওই স্থানটিকে আবার আগের মতো অবস্থায় ফিরিয়ে নেওয়া যেতে পারে। এটি হচ্ছে বৃক্ষের ড্রেসিং। তো শিক্ষার্থীরা, আজকের পাঠটি আশা করি তোমরা বুঝতে পেরেছ। বাসায় ভালোভাবে অনুশীলন করবে এবং প্রশ্নগুলো খাতায় লিখবে, তাহলে আশা করা যায় পরীক্ষায় এখান থেকে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা উত্তর করতে পারবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।